দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিবদৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব আজিজুল বারী হেলাল, আমি প্রথমে আজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আপনাদের দল তৃতীয় দফার বৈঠক করলো। প্রায় 25 ঘন্টা আলোচনা হয়েছে, যেমনটি আমরা শিরোনামে জানাচ্ছিলাম। কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছে, বিএনপি এর মধ্যে অনেকগুলোই মেনে নিয়েছে, আবার অনেকগুলোই তারা মেনে নেয়নি। বৃহস্পতিবার যখন প্রথম পর্যায়ের বৈঠকটি হলো, তখন এরপরে আপনাদের দল থেকে আপনাদের অসন্তোষের কথা আপনারা জানিয়েছিলেন, যদিও আইন উপদেষ্টা অন্যরকম ইঙ্গিত দিয়েছিলেন। আজকের যে বৈঠক হলো তারপরে সেখান থেকে কি মনে হচ্ছে যে কিছুটা পরিবর্তন এসেছে আপনাদের মনোভাবে? নির্বাচন নিয়ে কি আপনারা আরো কিছুটা আশ্বস্ত হতে পেরেছেন? আপনাদের কি মনে হচ্ছে এই বৈঠকের? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে একটা ঐক্যমতের লক্ষণ আমরা পরিলক্ষিত করতে পারছি, যে নির্বাচনটা যে খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য যে সমস্ত জিনিসের সংস্কার করা দরকার এবং নির্বাচন ছাড়াও রাষ্ট্র মেরামতের জন্য যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, 6টা সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে বিএনপির সাথে অনেকটাই মিল। 71টার মতো বিএনপি দ্বিমত করেছে। তারপরেও দেখবেন ওই 71টা যদি পড়েন আপনি, তখন দেখবেন যে আসলে সব জায়গায় একই মত। দ্বিমতটা কীরকম? যেমন বলছে যে রাষ্ট্রের মূলনীতি পাল্টাবে না। আপনাদের এই যে ট্রেলারে আমি দেখলাম, এখন মূলনীতি পাল্টাবে না মানে কি? ওখানে আপনি যদি ধর্মনিরপেক্ষতা রাখেন, আমরা তো ধর্মনিরপেক্ষতা চাচ্ছি না, তাই না? তো এখন মানুষ ভাবছে কি যে বিএনপি মনে হয় ধর্মনিরপেক্ষতা চাচ্ছে। বিএনপি ধর্মনিরপেক্ষতা চাচ্ছে না। রাষ্ট্রের মূলনীতি ওই জায়গা আছে বাঙালি জাতীয়তাবাদ, আমরা তো সেটা চাচ্ছি না। বহুত্ববাদ আছে, বাঙালি জাতীয়তাবাদের বদলে বহুত্ববাদ আছে, এটা তো আমরা চাচ্ছি না। কারণ বহুত্ববাদের সাথে আমাদের যে ইডিওলজি সাংঘর্ষিক হয়। তারপরে আমরা বলে যে যেমন আমাদের স্বাধীনতা ঘোষণা 3টা মূলনীতি, এগুলো সব আমরা মানছি। তারপরেও বলছে যে আমরা রাষ্ট্রের মূলনীতিগুলো মানছি না। যেমন আমি আশরাফ কায়সার ভাই এখানে আছে, একটা প্রসঙ্গ ওনাকে বলতে চাচ্ছি আপনাকে, যে কি বিএনপি নাকি 100 নারী আসনে মনোনয়ন চাই, এটা আছে না? আমি ওনার এই প্রশ্নটা উনি যখন করলো আমাকে এখন টিভিতে, আমি পার্টির সাথে যখন আলোচনা করলাম তখন দেখি না, রাষ্ট্র বলেছে 100টা, মানে এই সংস্কার কমিশন তারা 100টা প্রস্তাব দিয়েছে যে আপনার নিম্নকক্ষে, দ্যাট মিনস 300 আসনের জায়গায় 400 আসন হবে, 100 জন নারী। বিএনপি বলতে ঠিক আছে, হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু পত্রিকায় নিউজ করছে যে বিএনপি নারীদের আসন বাড়াতে চায়। আশরাফ ভাইও কিন্তু একই কথা বলছিল আমার এখন টিভিতে, তখন আমার কাছে নিউজটা ভালো ছিল না। আমি পরে এই বিষয়টা পার্টির সাথে আলোচনা করে দেখলাম যে আসলে সরকার বলছে 100 আসনের কথা। এরকম না, এখানে মূল বিষয়টি ছিল মনোনীত না নির্বাচিত, বিএনপি কি চায়। না না, সরকার কি বলছে আমাকে তো, সরকার কি বলছে, আমি তো মনে করেন ক্লায়েন্ট, সরকার তো মূল। সরকার বলছে যে 100 জন অনির্বাচিত। আমি বলছি আলোচনা হতে পারে, আমরা একমত। তার মানে তো প্রস্তাবটা আমি দিইনি, আমার ঘরে দোষ আসবে কেন? না, কমিশন বলেছে তারা নির্বাচিত করার পক্ষে, বিএনপি বলেছে তারা মনোনীত করার পক্ষে, যেটি এখন চলে আসছে। ভাই ওইটা আপনি দেখেন, ওদের যে আপনি বিএনপির স্ট্যান্ডটাই বলেন, বিএনপি কি বলেছে। বিএনপি সরকার যেটা বলছে সেটাই বলছে, আলোচনা হতে পারে 100টা সিটে। আপনারা বলছেন যে মনোনীত না নির্বাচিত। না না, ওইখানে তো মনোনীত লেখা আছে। 50 জন তো আগে মনোনীত হতো। হ্যাঁ, এখন সরকার বলছে 50 জায়গায় 100 জন হবে। বিএনপি বলছে আলোচনা হতে পারে। তাহলে যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সরকারের দোষ। আমরা যদি এই প্রসঙ্গে যদি আমরা আজকে না যেতে চাই, কারণ এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসলে আলোচনা আসছে। জনাব আজিজুল বারী হেলাল, একটু থামাই আপনাকে। সেটি হচ্ছে যে অনেকেই যেটি বলছেন যে বিএনপি আগের যে শাসন পদ্ধতি সেটার গুণগত কোনো পরিবর্তন আসলে বিএনপি চাচ্ছে না, এবং সেটি বলার একটা বড় কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা দেয়া ছিল, যেটি কমানো 1 নম্বর প্রায়োরিটি ছিল 5ই আগস্টের পর থেকে, সেই যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমানোর বিষয়ে বিএনপির এক ধরনের অনীহা। এটাও তো একটা প্রোপাগান্ডা, কমপ্লিটলি ইটস এ প্রোপাগান্ডা। কিভাবে প্রোপাগান্ডা? দেখেন, বিএনপি প্রথম বলছে ডেপুটি প্রধানমন্ত্রীর কথা, বিএনপি প্রথম বলছে
ডেপুটি উপরাষ্ট্রপতির কথা। বিএনপি প্রথম বলছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স, এবং বিএনপি বলছে যে প্রধানমন্ত্রী অ্যাকাউন্টেবল টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট মিনস জনগণ। এখন আপনারা যেভাবে বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, এই কথাটা কি ভালো? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, যিনি দেশটা সরকারটা পরিচালনা করবেন তার ক্ষমতা কমাতে হবে, বলবেন যে তার ক্ষমতাকে। কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রীর যেরকম অসীম ক্ষমতা দেয়া, আমরা তো সেই জন্যই আমরা বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক দেওয়ার জন্য এবং এটাকে ব্যালেন্স করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা, স্পিকারের ক্ষমতা, ডেপুটি স্পিকারের ক্ষমতা, উপরাষ্ট্রপতি, সব রুলস অফ বিজনেসগুলো আমরা বলছি। তার মানে আপনারা যেভাবে বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, কেন বলবেন যে প্রধানমন্ত্রী এই যে এই টার্মিনোলজি একই ব্যক্তি পর পর দু টার্ম এবার আসেন আপনি সেটা, কিন্তু আপনারা বলছেন যে দু টার্ম হয়ে তারপরে বিরতিতে এসে আবার হতে পারে। তো আমরা প্রথম বললাম যে একজন লোক যদি কনসিকিউটিভলি দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, আমরা ফিলোসফিক্যালি বলছি, সাইকোলজিক্যালি বলছি যে তাহলে তার মধ্যে একটা ডিক্টেটরশিপ গ্রো করে, সুতরাং তাকে একটা টার্ম, দুটো টার্ম, যে কয়টা টার্মই বাদ দিতে হবে। আমরা কনসিকিউটিভলি দুইবার যদি কেউ হয়, থার্ড টাইম সে হতে পারবে না, আমরা সেটা বলছি। আপনার থার্ড টাইম হতে পারবে, একটা বিরতি দিয়ে হতে পারবে, সেটি আপনাদের দল থেকে প্রস্তাব করা হয়েছে। কনসিকিউটিভলি না, ধারাবাহিকভাবে না। সুতরাং আমরা এই প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর জন্য এইটা আমরা বলছি। যেমন আপনার আরেকটা বলছে কি প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবে না, এটা কিন্তু আপনার বলা হয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ প্রধান হতে পারবেন না, সেরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদ প্রধান কি হয়? সংসদের প্রধান, তিনি সরকারের কিছু না। যিনি সংসদ নেতা হন তিনি তো পার্লামেন্টের। এটা কি জরুরি যে তিনটি পদ একই ব্যক্তিরই হতে হবে? আমরা তো ভারতে দেখি যে আলাদা আলাদা ব্যক্তি হয়ে থাকে। আমরা তো যুক্তরাষ্ট্রে দেখি আলাদা একরকম, তাইলে ভারতের উদাহরণ দিলে তো হবে না। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, সামাজিক বিন্যাস, মানুষের চিন্তা চেতনার উপরে কথা বলতে হবে এখানে। আপনার যদি দলীয় প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান দুইজন ব্যক্তি হয়, তা আপনার কি মনে হয় না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ কনস্পিরেসি, এবার প্রত্যেকটা দিন আপনার একটা হ্যাং পলিটিক্স, একটা বাজে অবস্থা সৃষ্টি হয়। পাকিস্তানে দেখছেন না কি হয়, অন্য দেশে দেখছেন না? আমাদের দেশের মানুষ আপনার কোনো একটা সেটি না থাকলে কি হয়, সেটিও তো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। শোনেন, শেখ হাসিনা কখনো উদাহরণ হতে পারে না, কারণ বাংলাদেশকে পলিটিক্সের বাইরে নিয়ে গেছেন উনি। উনাকে যদি আপনি বেঞ্চমার্ক ধরেন, তাই তো উনাকে আপনি পয়েন্ট দিয়ে দিচ্ছেন, উনাকে স্ট্যান্ডার্ড হচ্ছেন। উনার কোনো কথা হবে না। বাংলাদেশে আপনার জন্মলগ্ন থেকে আপনার যিনি দলীয় প্রধান হন তিনি প্রধানমন্ত্রী হবেন। যদি দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী দুইজন ব্যক্তি হবে, আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই যে মেনি হেডস অ্যান্ড মেনি কনফ্লিক্টস, তাই তো, মেনি হেডস মেনি প্রবলেম। এইখানে আপনার দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুইজন ব্যক্তি হলে অবশ্যই এখানে একটা কনফ্লিক্ট। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, কারণ সেটি হচ্ছে ক্ষমতা একজন ব্যক্তির সর্বময় যে ক্ষমতা, সেটি আপনার প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতা তো চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি, আরও সংবিধানের যে আমরা সংস্কারগুলোর কথা বলেছি, যে সংবিধানের কিছু কিছু সংস্কার করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। কারণ কি ভুলটা হয়েছে কখন? যখন বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তার থেকে যখন বিএনপি ট্রান্সফর্ম করে আপনার প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আসলো, তখনের যে জাতীয় নেতৃবৃন্দ ছিল, তখন এই জিনিসটাকে তারা বিন্যাস না করে ওইটাকে জাস্ট এখানে ট্রান্সফার করেছে, বুঝছেন? সেজন্য এই অবস্থা। এখন আমরা এই কথাটা 16 সাল থেকে বলে আসছি যে প্রধানমন্ত্রীর এই একছত্র ক্ষমতাকে চেক অ্যান্ড ক্ষমতা কমাতে হবে। এই কথাটা শুনলেই তো খারাপ লাগে। আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেন, যে সংবিধানের মধ্যে থেকে যাতে আপনার সরকার পরিচালনা করতে হবে। সরকার যিনি পরিচালনা করবেন তিনি যদি ঠুটো জগন্নাথ হয়ে যান, এই যে এখন দেখছি বলছে যে মেয়র নির্বাচন হবে না, কথা কেউ বলেনি জনাব আজুল না, কাইন্ড অফ দ্যাট এটা মনে হয় সাউন্ডস সো যে আপনি বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, তার মানে চেক এন্ড ব্যালেন্স মানে তার ক্ষমতা কিছুটা সেটা বলেন সর্বময়, তিনি যে একটা সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশের সংবিধানে, যেটি আকবর হোসেন থেকে শুরু করে আরো অনেক আগে থেকে আলোচনা শুরু হয়েছে। আকবর হোসেন বলছে 2018 সালে, জি জি, অনেক আগে থেকে আলোচনা। আমি বলছি যে চেক এন্ড ব্যালেন্স বলেন, আপনি বলছেন ক্ষমতা কমাতে হবে, আপনি তো চেক এন্ড ব্যালেন্স ব্যবহার করেন না। ফেরত আসবো জনাব আশরাফ কাসার, আপনার কাছে যেতে চাই এই বিষয় নিয়ে যদি কিছু যোগ করতে চান। আর এছাড়া আপনার কাছে আমি প্রথমে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত
ঈদের পর থেকে আমি বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা আরো লম্বা সময় ধরে দেখতে চাই। এই যে একটি আলোচনা, এই আলোচনাটাকে আপনি কিভাবে দেখছেন? কেন হঠাৎ করে এই আলোচনা উঠছে? অন্তর্বর্তী সরকার অনেক ভালো পারফরমেন্স করছে সেই কারণে, নাকি রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের এত আস্থাহীনতা সেই কারণে, নাকি এটি একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে? প্রথমে একটু সংস্কারে এবং বিএনপির আজিজুল বারী হেলাল এতক্ষণ যে কথাগুলো বললেন, দেখুন এখানে কেউ প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা বলেনি, তাকে ঠুটো জগন্নাথ বানানোরও কোনো আলোচনা হচ্ছে না। যেটি হচ্ছে, দেখুন আমরা বারবার, আপনার পছন্দ হোক আর অপছন্দ হোক, শেখ হাসিনার উদাহরণ বাংলাদেশে আসবেই, এমনকি শেখ হাসিনার আগে যারা শাসন করেছেন তাদের উদাহরণও আসবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন, দলে তার ব্যাপারে কোনো কথা বলা যায় না, সরকারে তার ব্যাপারে কোনো কথা বলা যায় না, সংসদে তার ব্যাপারে কোনো কথা বলা যায় না। এটি দিবালোকের মতো পরিষ্কার। কেউ কেউ যদি এখন তর্কের খাতিরে এগুলো নিয়ে তর্ক করেন, দেখুন তখনও তো সাংবিধানিক কমিশনগুলো ছিল, তখনও তো সংসদ বিচার বিভাগ ছিল, তার মানে একটা অপার ক্ষমতার অধিকারী হতে পারেন, বাংলাদেশের সংবিধানে শাসনতন্ত্রে সেই সুযোগ রয়েছে। যে কোনো ভালো মানুষ তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রী হতে চান, তার নিজ থেকে বলা উচিত যে এই ক্ষমতাগুলো বাদ দেওয়া উচিত, অথবা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নেওয়া উচিত। দল একজন চালাবেন, সংসদ একজন চালাবেন, সরকার একজন চালাবেন, তাতে সমস্যা কি? আপনি যদি আপনার সহকর্মীকেই বিশ্বাস না করেন, আপনি তাহলে কেমন দল? আচ্ছা, একটা দলে কি একজন নেতাই থাকবেন? সেখানে কি 10 জন নেতা, 12 জন নেতা হতে পারেন না? আমরা তো গণতন্ত্রে যেটি পড়েছি, রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তাদের কিন্তু এরকম মানে মাল্টি নেতৃত্ব থাকার কথা। কিন্তু বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা ব্যক্তি পূজার রাজনীতি দেখেছি, গণতান্ত্রিক দলগুলোকে অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দায় পরিচালিত হতে দেখেছি। দেখুন তাদের নেতার প্রতি তাদের কিন্তু অপার শ্রদ্ধা থাকতেই পারে, কিন্তু সেটি গণতান্ত্রিক রাজনীতির জন্য সুখকর কিনা, এবং সেই দল যখন সরকার গঠন করে তখন রাষ্ট্রটি কতটা অনিরাপদ হয় এবং জবাবদিহিমূলক হয় না, এই জায়গাটিতে এসেই কিন্তু মূল আলোচনাটি। এখন কয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন, দুবার হয়ে একবার গ্যাপ দিয়ে আরেকবার হবেন, এর চেয়েও বেশি বড় আলোচনা উনি যদি একবারও প্রধানমন্ত্রী হন তার হাতে কেমন ক্ষমতা থাকবে। দেখুন 2বার 3বার এইসব সব কিন্তু বাতুলতা। একজন 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন, 3টি পচা নির্বাচন পর্যন্ত আগাতে পেরেছিলেন, তারপর কি আর আগাতে পেরেছেন? পারেননি। কাজেই 2বার 3বারের ডিসকাশনে আমি যেতে চাচ্ছি না, ওইখানেও কিন্তু আমি মনে করছি না ওটা সুস্থ ডিসকাশন। কিন্তু একবারও যদি কেউ প্রধানমন্ত্রী হয় আগামী নির্বাচনের পরে, তার হাতে কি কি ক্ষমতা থাকবে, এইটাই মৌলিক আলোচনা। এখন নারীদের প্রতিনিধিত্ব কি হবে তার চেয়েও জরুরি, আমরা যেটি দেখেছি একজন ভালো মানুষও আপনার স্বৈরাচারী হয়ে ওঠেন, অগণতান্ত্রিক হয়ে ওঠেন, ফ্যাসিস্ট হয়ে ওঠেন। আমাদের বর্তমান শাসন প্রণালীতে এই সুযোগটা আছে, অতএব আপনি তাকে কিভাবে কমাবেন? এখন তর্কের খাতিরে তর্ক করে তো আপনি অনেক কিছু বলতে পারবেন, বাই বুক বাই প্র্যাকটিস কি আছে সেটা বাংলাদেশ ব্র্যান্ডের গণতন্ত্রই বলতে পারে। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের উদাহরণ মানুষ কখন দেয় জানেন? যখন তার পক্ষে যায়। যেমন আমাদের কল্যাণপুর খাল নাকি ভ্যানিস হয়ে গেছিল, এক লোক বলেছিলেন, তো উনি এখন পালিয়ে গেলেন, এই খাল নিশ্চয়ই তার দেখতে আসা উচিত। আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এইসব উদাহরণের চেয়ে বাংলাদেশের উদাহরণ, বাংলাদেশ ব্র্যান্ডের গণতন্ত্র, বাংলাদেশ ব্র্যান্ডের শাসন, বাংলাদেশ ব্র্যান্ডের স্বৈরাচার। এই যে দেখুন গত শাসনটি, আমি বাংলাদেশ ব্র্যান্ডের গণতন্ত্রের জন্য কি নির্বাচন জরুরি? আমি বলি প্রায় গত শাসনটি কিন্তু ব্যক্তি শাসন ছিল, এক ব্যক্তির শাসন, মানে তার দলও ছিল না, মাফিয়ারা একটা দেশ শাসন করেছিল, সেটি গত শাসন। আচ্ছা, এবার আপনাকে বলি যে এই যে আপনি প্রচারণার কথা বললেন যে 5 বছর রাখা, মানে অনির্বাচিত সরকার, আপনার অন্তর্বর্তী সরকার, অনেকে বলছেন নির্বাচন হয়ে যে গণতান্ত্রিক সরকার আসবে তার তো কোনো, এই কথা কিন্তু সত্যি, শুনতে খুব খারাপ শোনাচ্ছে। নির্বাচনের ভেতর দিয়েই গণতান্ত্রিক সরকার আসে, এটা যদি আপনি বলেন তাহলে গত 20-25 বছরের ইতিহাসে কি দেখলাম আমরা? গণতান্ত্রিক সরকার আসলো না, তারা জবাবদিহিমূলক না। দেখুন এটি বললে রাজনীতিবিদরা সন্দেহ করে। বলেন কিভাবে বলছি, আমি এই কথাটি বললে রাজনীতিবিদরা সন্দেহ করেন, মনে করেন তৃতীয় শক্তির হয়ে কেউ কিছু বলছে। ব্যাপারটি তা না, ব্যাপারটি হচ্ছে, ব্যাপারটি কি আমি একটু মনিরের কাছ থেকে ঘুরে এসে আমি পরের পার্টে আসলে এই বিষয় নিয়ে আমি বিশদ আলোচনা করতে চাই। মনিরা শারমিন, আপনার কাছে যেতে চাই। আমি দেখছিলাম যে আজ যখন সংস্কার, নির্বাচন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, কোনো একটি কারণে আপনাদের
দল আজ যে কারণে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় এসেছে সেটি হচ্ছে আপনাদের একজন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি বলেছেন যে তিনি যে গাড়িটি ব্যবহার করছেন সেটি তাকে দিয়েছেন জামায়াতপন্থী একজন ব্যবসায়ী। এটি আজকে সারাদিন আমি দেখলাম যে ফেসবুকে ঘুরে ঘুরে এই বিষয়টি প্রচারণা পাচ্ছে। এই যে বিভিন্ন ভুল কারণে আপনাদের দল বারবার আলোচনায় উঠে আসছে, বিবিসিতেও একটি রিপোর্ট এসেছে যেখানে বলা হচ্ছে যে রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে জাতীয় নাগরিক পার্টি, এবং সেখানে আপনাদের কিছু নেতা যারা বিলাসী জীবনযাপন করছেন সেরকম কিছু উদাহরণ উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে কি আপনারা বিব্রত? আপনাদের দল কি ভাবছে আসলে বিষয়টি নিয়ে? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখুন, একটা রাজনৈতিক দল আমরা গঠন করেছি গত 2 মাস হলো মোটে। তো আমাদের আসলে এখানে নানান ধরনের মানুষ নিয়ে আসলে এই রাজনৈতিক দলটি, এবং আপনি যেরকম দেখবেন যে জুলাই আন্দোলনের সময়কার একদম যাদের আমরা বারবার করে দেখেছি এবং নানান ধরনের রিস্ক নিতে দেখেছি এবং গুলির মুখে দাঁড়াতে দেখেছি এবং নেতৃত্ব স্থানীয় জায়গায় দেখেছি, তারা যেমন আছেন, এবং গত 8-10 বছর ধরে যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্নভাবে যাদের নেতৃত্ব আসলে পরীক্ষিত, আমি যদি বলি যে ফ্যাসিস্ট মানে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টের ফলে আর কি যাদেরকে আমরা পরিচিত, তাদের সবাইকে নিয়ে আসলে আমাদের রাজনৈতিক দলটি। সেখানে স্বাভাবিকভাবেই যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত ইমপ্লিমেন্ট করতে গিয়ে যখন একটা ব্যাপার চলে আসে যে আসলে এই দীর্ঘদিনের পুরাতন যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা ওভারনাইট আসলে আমরা পরিবর্তন করতে পারছি না, এবং এটার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ট্রেডিশনাল কিছু আমি যদি বলি নির্বাচন, আসনভিত্তিক নির্বাচনের কথাও যদি বলেন, প্রচারণার কথাও যদি বলেন, বা এই ধরনের প্র্যাকটিসের কথাই যদি বলেন যে টাকা পয়সা ছাড়া আসলে রাজনীতি করা যায় না বা নেতা হওয়া যায় না, এই ধরনের আসলে কিছু ঘটনার মধ্যে দিয়ে আমরা আসলে যাচ্ছি। এবং এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেটা বললাম যে ওভারনাইট এটা পরিবর্তন হচ্ছে না, এবং আমরাই যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সুতরাং আমাদের উপরে দায়টা অনেক বেশি বর্তায়, এবং আসলে আমরা কি করছি সেটাই কিন্তু খুব বড়ভাবে এখন দেখা যাচ্ছে। কিন্তু এই আসলে একটা যে পুরাতন রাজনৈতিক বলয়ের মধ্যে থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যে আমরা বলছি, এটার প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে। তবে এই জায়গাতে স্বাভাবিকভাবেই এই ধরনের প্রচেষ্টা কি কিছুটা হোঁচট খাচ্ছে কিনা? গাড়ি নিয়ে আপনাদের এত বেশি, শুরু থেকেই দেখছি গাড়ি নিয়ে অনেক বেশি আলোচনায়, গাড়ি কোথা থেকে পাচ্ছেন, গাড়ি কোথা থেকে আসছে, রাজনীতি করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এরকম একটি ব্যাপার হয়ে গেছে। এবং আজকে এই যে দামি গাড়ি তিনি পেয়েছেন তার এলাকার একজন ব্যবসায়ীর কাছ থেকে, তিনি যে এলাকার সেই এলাকার একজন ব্যবসায়ীর কাছ থেকে। এই গাড়ি যখন আমি নিলাম, তারপরে কি তার কাছে আমার একটি মানে এক ধরনের বাধ্যবাধকতা তৈরি, একটা দায়বদ্ধতা তৈরি হলো না? অবশ্যই। আসলে এই জায়গা থেকে মানে আপনি আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমার কোনো গাড়ি নাই, এবং আমি আজকে চ্যানেলের গাড়ি চড়িয়ে আপনাদের এখানে এসেছি। এবং আরো একটা বিষয় হচ্ছে যে আমি যদি বলি যে 214 জন আমাদের পুরো দলের সদস্য, কেন্দ্রীয় সদস্যদের মধ্যে বেশিরভাগেরই আসলে সিংহভাগেরই গাড়ি নাই আসলে। তো সেই জায়গা থেকে গুটি কয়েকের যদি আসলে এই ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, তো সেই জায়গা থেকে কিন্তু সাংগঠনিকভাবে আমাদের কিন্তু আমাদের শৃঙ্খলা কমিটি হয়েছে, আমরা কিন্তু তাদের আসলে জবাবদিহিতার আওতায় আনছি। এবং আপনি জেনে থাকবেন যে গতকাল এবং গত পরশু আমাদের কিন্তু 2 জন এই ধরনের আসলে অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদের নিয়ে তো স্বাভাবিকভাবেই দল বিব্রত হবে। কারণ দেখেন, এই যে একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা বাংলাদেশে দেখতে চাই, সেই পুরাতন রাজনীতির বিষয়গুলো আমরা আসলে যেগুলো আমরা সমালোচনা করছি, ক্ষমতায় যাওয়ার আগে যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি হবে সেটি নিয়েও আসলে মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনি হয়তো এটি নিয়ে কথা বলার সময় পাবেন। সেটি হচ্ছে যে আপনাদের দলের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে আপনারা খুব কঠিন কঠিন শব্দ বলেন, কিন্তু সেই শব্দগুলো আসলে ব্যাখ্যা করেন না, বা নিজেরাও আপনারা সেটি সম্পর্কে পরিষ্কার কিনা সেই বিষয়টি নিয়ে অনেক কথা উঠেছে। যেমন আজকে দেখছিলাম যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চান না আপনারা, মানে এই টার্মসগুলো, যেমন আপনারা বলেছেন আমরা মধ্যপন্থার দল। আজকে বদরুদ্দিন ওমর প্রথম আলোকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে মধ্যপন্থা বলে কিছু নেই। এর আগে আমাদের চ্যানেলে এসে অনেকে বলে গেছেন যে মধ্যপন্থা বলে আসলে পৃথিবীর কোথাও কোনো কিছু নেই, আপনি হয় ডানপন্থা নালে বামপন্থা, আপনি মধ্যপন্থা বলে আসলে কিছু হতে পারে না। এই যে বিভিন্ন টার্মিনোলজি আপনারা আনেন যেগুলো আসলে আমাদের কাছে পরিষ্কার নয়,
জনগণের কাছে একদমই পরিষ্কার না। আপনাদের নিজেদের কাছে কি পরিষ্কার কিনা সেই বিষয়গুলো নিয়ে বিরতির পরে এসে আমরা যদি মৌলিক সংস্কার বলতে আপনারা আসলে কি বোঝাচ্ছেন, এটা বিরতি থেকে ঘুরে এসে তারপর আপনার কাছে আমি এই বিষয়টি জানতে চাই। দর্শক, এটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুত্রা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। মনিরা শারমিন, আবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদি একটু সংক্ষেপে ছোট করে আমাদেরকে খুব স্পেসিফিক্যালি বলেন যে মৌলিক সংস্কার ছাড়া যে নির্বাচন করবেন না, মৌলিক সংস্কার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? দেখুন, আমরা যেটা বলছি মৌলিক সংস্কার বলতে সেটা হচ্ছে যে কাঠামো আসলে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে না, সেই সংস্কারটাকে আমরা বলছি মৌলিক সংস্কার, সেই কাঠামোগত সংস্কারটাকে। যেমন আমরা যখন বলছি যে আমরা যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর প্রস্তাব অলরেডি করেছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং প্রধানমন্ত্রী পরবর্তীতে রাষ্ট্রপতি হতে পারবেন না। এবং দেখেন, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই ফ্যাসিস্ট আমলে দলীয়করণ হয়েছে এবং রাজনৈতিক প্রভাবের মধ্যে থেকেছে, এবং এটা কিন্তু একদম চলমান। এবং আপনি যদি বলেন যে এই নতুন এই রাজনীতিতে আপনি একটা সুন্দর নির্বাচনের কথা যখন আমরা বলছি, বারবার করে তো নির্বাচনের কথাই চলে আসছে। তো নির্বাচনের ক্ষেত্রে যখন আমরা বলছি যে পুলিশ এবং প্রশাসন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, তাদের আসলে যেই সংস্কারটা, যেমন আমরা কিন্তু আমরা 3টা ইলেকশন যেটা দেখেছি, খারাপ নির্বাচন যদি বলি, সেইখানে দেখেছি যে আসলে পুলিশ, প্রশাসন, রাষ্ট্র এবং আপনি যদি বলেন যে এইগুলো নিয়ে তো আসলে একটা সিন্ডিকেট হয়ে গেছে, মানে রাষ্ট্র, সরকার, পুলিশ, প্রশাসন সব এক জায়গায় কাজ করেছে এবং এটার একটা সিন্ডিকেট ছিল। তো এই জায়গা থেকে তো আমরা কোনোটাকে আলাদা করতে পারিনি, কিন্তু আমরা চাই যে প্রত্যেকেই আসলে প্রত্যেকের কাজটা করুক। সুতরাং এখানেও একটা সংস্কার প্রয়োজন। এবং আমরা যেটা ঐকমত্য, খুব ব্রড হয়ে যাচ্ছে মনিরা। আমি জানতে চাচ্ছি যে আপনারা যখন বলছেন যে মৌলিক সংস্কার হওয়ার আগে আপনারা নির্বাচন চান না, এই টার্মটা আপনারা ইউজ করেছেন, তাহলে এই মৌলিক সংস্কার কি সে বিষয়ে আপনাদের কোনো সুনির্দিষ্ট কোনো কিছু, আপনারা কোনো রূপরেখা, কোনো দলিল কিছু তৈরি করেছেন কিনা যেটি আপনারা সরকারকে দিতে চান যে এই মৌলিক পরিবর্তন হলে, এই মৌলিক সংস্কার হলে তারপরে আমরা নির্বাচন চাই? দেখুন, এই যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, আপনার কাছে যেটি মৌলিক সেটি তো আরেক দলের কাছে মৌলিক নাও হতে পারে। একদমই এই মৌলিক যে সংস্কারের কথা আমরা বলছি, সেটা কিন্তু আমাদের একটা পেপার আমরা তৈরি করছি এবং আমাদের আগামী আমি যদি বলি যে নেক্সট আমাদের যখন আসলে ঐকমত্য কমিশনের সাথে যে মিটিংটা আছে, সেখানে কিন্তু আমরা সেটা প্রস্তাব করব যে আসলে আমরা কোন কোন জায়গাগুলোতে মৌলিক সংস্কার বলছি। এবং এই জায়গাতে দেখেন, এটা খুব বড় মনে হলেও কিন্তু একটা সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন। পরিষ্কার নন যে না, আমরা পরিষ্কার, সেটা হচ্ছে আমরা তো বলছি যদি এই নির্বাচন, যদি পরবর্তী নির্বাচনে যদি এনসিপিও যদি আসলে ক্ষমতায় আসে, সেখানে কিন্তু এনসিপিও যাতে আসলে এই ফ্যাসিস্ট কাঠামোটা যদি রয়ে যায় এবং এইটাতে যাতে এনসিপি নিজেও আসলে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদী সরকার না হয়ে যায়। এবং দেখেন, এইখানে কিন্তু আমরা বলছি যে এটার জন্য আমরা পেয়ে গেছি, আর ক্ষমতায় আসতে হলে আসলে নির্বাচনটা আগে হতে হবে। সেই আলোচনা কিন্তু নির্বাচন হতে গেলেও কিন্তু আমাদের আসলে সেই সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ পুলিশ তার আগে আপনাদের নিবন্ধনও নিতে হবে, যেটির জন্য আপনারা আবার 2 মাস সময় বাড়িয়ে চেয়েছেন। অনেকে বলছে যে এটি নির্বাচন পেছানোর জন্য কি আপনারা নিবন্ধনের সময় বাড়াচ্ছেন কিনা, আমি সেটির উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দিব। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আবার যেতে চাই এবং সেই পুরনো প্রশ্ন প্রথমে যেটি করেছিলাম আমরা, সেটি নিয়ে কথা বলার সময় পাইনি। সেটি হচ্ছে যে হঠাৎ করে আবার কেন এই সরকারকে কিছুদিন বেশি দেখার এক ধরনের আলোচনা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং মানুষজনের ভিতরে এই আলোচনা চলছে। এটি 3টি কারণ। একটি হচ্ছে যে সরকার, বিশেষ করে প্রফেসর ইউনূস গত 2-3 মাসে অনেকগুলো কাজ করেছেন যেগুলো প্রশংসা পেয়েছে। বিশেষ করে ভারতের ব্যাপারে তার অবস্থান, বিশেষ করে চায়নাতে গিয়ে 7 সিস্টার নিয়ে বলা, অর্থনীতির পুনরুজ্জীবন এবং আপনার ব্যাংক থেকে যারা টাকা পাচার করতো সেই প্রক্রিয়াটি বন্ধ হওয়া এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সংলাপের পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে তার সরকারের অনেক উপদেষ্টার ব্যাপারে জনগণের অনেক নেতিবাচক মন্তব্য আছে, কিন্তু তার এক ধরনের জনপ্রিয়তা তৈরি হয়েছে এটি। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে দেখুন, নির্বাচন তো পরের কথা, গত 8 মাসে রাজনৈতিক দলগুলোর যে আচরণ, আমরা যদি বড় 3টি দল, এনসিপিকে আমি এখন বড় দল ভাবতে চাই, যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপির যে আচরণ মাঠে, ঘাটে এবং সংলাপে, সেগুলোও কিন্তু মানুষ বিবেচনা করছে। এবং দেখুন, বাজার থেকে একটি বড় রাজনৈতিক শক্তি পালিয়ে গেছে। অতএব ওই শূন্যস্থানের ব্যাপারে কার কি লোভ, আচরণ, তার ভোট, তার প্রভাব, তার অর্থ, এই জিনিসগুলো মানুষ খেয়াল করছে। ফলে রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হতাশা অথবা অবিশ্বাস কিন্তু আমাদের বাজারে আছে।
সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কিছু ভালো কাজকে মানুষ প্রশংসা করছে। এই দেশে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু অরাজনৈতিক শক্তির পক্ষে কথা বলেন এবং চিন্তাভাবনা করেন। সেটি গণতন্ত্রের জন্য খুব সুখকর না, কিন্তু সেটি আমরা প্রায়শই বলি রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে সচেতন থাকা উচিত। সেই শক্তিটিকেও আমরা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে কাজ করতে দেখছি। এইভাবে জিনিসটি এই জায়গায় এসছে। যেমন পাঁচ দেখানো, অন্তর্বর্তী সরকার কি মানে এরকম যে চাইলেই উনি আরো 5 বছর থেকে যেতে পারেন, সেটির জন্য কি কোনো আইনগত চ্যালেঞ্জের মুখে তার পড়তে হবে না? আমি মনে করি বাইরের বিশ্বের যে সমর্থনের বিষয়, বিনিয়োগ আসার বিষয়, সেই বিষয়গুলোতে কি তখন আমি আপনাকে হার্শ রিয়ালিটি বলি, উনি চাইলেই একদম তার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে ফেলতে পারেন। এবং জনগণ হাতে 5 দেখালো, ফেসবুকে মন্তব্য করলো, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেড়ে গেল, ব্যাপারটি এরকম না। এবং উনি দেশেও প্রশ্নের মুখে পড়বেন, দেশের বাইরে তো পড়বেনই। যেমন আপনাকে বলি, ইনভেস্টমেন্ট সামিট যতই ঢাকঢোল পিটিয়ে হোক, নির্বাচিত সরকার আসা ছাড়া দেশীয় ইনভেস্টমেন্ট এবং বিদেশি ইনভেস্টমেন্ট কোনোটাই ঘটবে না বড় আকারে। কাজেই আর আমরা কিন্তু জবাবদিহিমূলক সরকার চাই। এই যে আপনার আগের পর্বে বিএনপির সংলাপে তার বক্তব্য নিয়ে এত কথা কেন বললাম, কেননা যেই দলই ক্ষমতায় যাক তিনি জনগণের কাছে জবাবদিহি করছেন কিনা এই প্রশ্নটি মুখ্য। সেই ক্ষেত্রে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়ানো আমি বলবো সুইসাইডাল, আমাদের গণতন্ত্রের জন্য আত্মঘাতী। কাজেই উনি কত ক্যারিসমেটিক লিডার এবং উনি কত বড় মাপের বিশ্ব নেতা, এই বিবেচনায় বাংলাদেশের সরকার পরিচালিত হবে না। কিন্তু এটি কিন্তু রাজনৈতিক দলগুলোরও একটি বোঝার বিষয় রয়েছে যে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে এবং ফ্যাসিবাদ পুনরুজ্জীবিত হবে না, এই সব আশ্বাসও কিন্তু মানুষ পেতে চায়। দেখুন, একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত, আমরা বিচ্ছিন্নভাবে দেখতে পারি না। কাজেই আমি মনে করি যে রাজনৈতিক সরকার দেশ চালাবেন, নির্বাচনের ভেতর দিয়ে সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন হবে, কিন্তু সেই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবেন। এই তৃতীয় পয়েন্টে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা খারাপ আচরণ দেখতে পাচ্ছি। কেননা কেউ কেউ ভাবছেন তারা প্রায় ক্ষমতায় চলে গেছেন, অথবা এখনই নেগোশিয়েট করার সময়, আর কেউ কেউ ভাবছেন যে যেভাবে পারি ক্ষমতায় যেতে হবে। ধরুন এনসিপির কথা বলি, এই দলটিকে আমার দারুণভাবে আমার মনে হয় যে দিকভ্রান্ত। কারণ ঠিক যেইভাবে তারা গণ অভ্যুত্থানটি করেছিল, তখনও তো তাদের গাড়ি বাড়ি ছিল না, প্রাডো ছিল না, তারা হয়তো ভ্যান গাড়ি বা রিক্সায় চড়তেন। সেই হঠাৎ করে তাদের কেন মনে হলো যে প্রচলিত রাজনীতিতে আসলে আমার 100টা গাড়ি লাগবে এবং জামাত ইসলামী নেতার থেকে প্রাডো নিতে হবে, পাঠ্যপুস্তকের কাগজ সাপ্লাই করে বড়লোক হতে হবে। এই আমরা কিন্তু এনসিপি কে বিএনপি জামাতের বাইরে একটি জনঘনিষ্ঠ জনতার দল ভাবতে চেয়েছিলাম যারা গণ অভ্যুত্থান করেছে। দেখুন, তারা শিরোনাম হচ্ছে যেসব কারণে, সেটি অত্যন্ত নিন্দনীয়। তারা এখন পর্যন্ত একাডেমিক 2-4টি আপনার এই যে বন্দোবস্ত জাতীয় কথা বলা ছাড়া তাদের রাজনৈতিক প্র্যাকটিসটি কিন্তু আমাদেরকে হতাশ করছে। আমাদের মনে হচ্ছে তারা আওয়ামী লীগের জুতায় পা দিয়ে নির্বাচনটি পার হতে চাচ্ছে। শুধু কি আওয়ামী লীগের জুতোয় পাড়া দিচ্ছে? আওয়ামী লীগ, বিএনপি, এই যে ক্ষমতাপ্রেমী দলগুলো যারা মাঠে ঘাটে যে কোনো ধরনের চাঁদাবাজি এবং আপনার যে কোনো ধরনের দর কষাকষিতে যুক্ত হয়ে যায়, তারা আমাদেরকে একটা অদ্ভুত রাজনীতি শিখিয়েছে। সেই রাজনীতিটি হচ্ছে জনগণের ভোট পাবো কিন্তু জনগণের কাছে জবাবদিহিমূলক হব না। আমি রাজনীতিবিদ হব, আমার কোনো পেশা থাকবে না। আমি রাজনীতিবিদ হব, আমি 1 কোটি টাকা দেখাবো, তারপরে 1000 কোটি টাকা হবে, 5 বছর পরে এটি নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়ব। আমি তো এই প্রসঙ্গে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যেতে চাই। এই যে এই বিষয়টি আসছে যে অন্তর্বর্তী সরকারকে আরো 5 বছর দেখতে চাই, সেটি থেকে বিএনপির কোনো দায় দেখতে পাচ্ছেন? কারণ গত 8 মাসে চাঁদাবাজির কারণে বিএনপির নাম এতবার এসেছে, প্রতিদিন দৈনিক পত্রিকা খুললে বিএনপির চাঁদাবাজির বিষয়ে আমরা খবর দেখতে পাচ্ছি, এবং এতে করে কি বিএনপির ভাবমূর্তি কিছুটা প্রশ্নের মুখে পড়ছে? এটা বিএনপির ভাবমূর্তি ভালো হওয়ার কথা না। যদি পত্রিকা রেগুলার দেখেন যে বিএনপি চাঁদাবাজি করছে, ভাবমূর্তি ভালো হয় না। এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি আমি। আশরাফ কায়সার ভাইয়ের সাথে যদি এটা একাডেমিক আলোচনা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। উনি কতগুলো কথা আমার ওনার সাথে আমার কন্টেস্ট করা উচিত। এবং ক্ষমতা প্রেমী দল তৈরি হয় তো ক্ষমতার জন্য, ক্ষমতাকে প্রেম করার জন্য, ক্ষমতাকে পাওয়ার জন্য নাকি? একটা রাজনৈতিক দল তৈরি হয় কি জন্য? টু গ্রাব দ্য পাওয়ার, টু হোল্ড দ্য পাওয়ার, টু পাইলট দ্য কান্ট্রি, টু রান দ্য কান্ট্রি। এইটা তার মূল কাজ। এবং টু রান দ্য কান্ট্রি হি হ্যাভ টু অ্যাচিভ দ্য পাওয়ার, এবং পাওয়ার অ্যাচিভ করার একমাত্র উপায় নির্বাচন। এই একটা কথা। আরেকটি কথা, আশরাফ কায়সার ভাই বলল যে এই সরকার ইন্টারন্যাশনালি খুব মানে ওরে কি বলে অ্যাপিয়ারেন্সটা দেখাইছে, আপনার একটা ভালো জেস্চার দেখাইছে। আমি দেখলাম যে ভারতের সাথে এমন সম্পর্ক করলেন যে আমাদের
ওই ভারতের রুট দিয়ে নেপাল আর ভুটানের বাণিজ্য বন্ধ হয়ে গেল, এটা কি ভালো হলো? আমরা কিন্তু ভারত বিরোধী একটা দল, ভারতকে বিরোধিতা করে বিএনপির জন্ম। অতএব আপনি আমাকে ভারত প্রেমিক, কখনো ভারতের ব্যাগেজ বিএনপি বহন করে না। ভারতের প্রত্যেকটা, যখন আমাদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে 8 সালে 8ই আগস্টের পরে, প্রত্যেকটা ঘটনায় অন্য কেউ প্রতিবাদ না করলে বিএনপি রাজপথে প্রতিবাদ করেছে। তিস্তা পয়েন্টে যা প্রতিবাদ করেছি, সর্বশেষ আমরা এই যে আপনার ওয়াকফ যে আইনটা হলো, এই ওয়াকফ আইনটার বিরুদ্ধে আমরা কথা বললাম, কেউ কোনো কথা বলেনি। সরকারও একবার, সরকার শেষে একটু বলছে। এবং দেখেন যে রোহিঙ্গা ইস্যুতে আমরা শুনলাম শেখ হাসিনা যেমন বলেছিল যে সমুদ্র জয় করে নিয়ে আসছি, ভুয়া কথা। ঠিক এরকম দেখলাম এই সরকার বলছে 1,80,000 রোহিঙ্গা আমি পাঠাই দিচ্ছি বার্মায়। এবং কে নিচ্ছে? ওই আরাকান আর্মি। আরাকান আর্মি কিন্তু ক্ষমতায় না, ক্ষমতায় কিন্তু ওরা, বার্মিজ সরকার। আরাকান না অনেকটা জায়গা দখল করে নিচ্ছে। পরের দিন আবার দেখলাম এই সরকার বলছে যে কি আরাকান আর্মি তো আর ক্ষমতায় না। তার মানে আমি দেখলাম যে একটা এক্সপোজার আর কি, এই সরকার তো এই সমস্যা তৈরি করেনি, কিন্তু এই সমস্যা সমাধানের এক ধরনের চেষ্টা তো তারা করছে কূটনৈতিকভাবে। তারা তো আর ঘাট ধরে তাদেরকে পাঠিয়ে দিতে পারবে না। শেখ হাসিনাও তো চেষ্টা করেছিল। এইগুলো হলো আপা এক ধরনের এক্সপোজার, এক ধরনের জেস্চার যে আই এম দা মানে মনার্ক, আই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ, আই ডোন্ট হ্যাভ অল্টারনেটিভ। এই জন্য 5 আঙ্গুল দেখাতে হয়, এই জন্য ফেসবুকে লিখতে হয়। এইগুলো হলো আরেকটা কথা। দেখেন যে মৌলিক সংস্কারের কথা আমাদের এনসিপির কথা বলছেন, এরা তো এখনো রাজনৈতিক দল হয়ে ওঠেনি। আমি এখনো মনে করি একটা সামাজিক শক্তি। কারণ কি, এরা এখনো তাদের গঠনতন্ত্র, ওই বদরুদ্দিন ওমরের কথা বললেন না, উনিও এটা কথাটা বলছে, তাদের গঠনতন্ত্র, ঘোষণা, রাজনৈতিক কর্মসূচি এগুলো হয়তো দিবে সামনে, এখনো সেই সময় হয়ে ওঠেনি ওদের। ওরা কিন্তু কথাটা ওদের কথার সাথে জামাতের কথা কিন্তু মিলে যায়। জামাতও বলছে মৌলিক সংস্কার। আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম একটা টেলিভিশন টক শোতে জামাতের এক নেতাকে, খুব সম্প্রতি মহানগরের আমির ঠামির হবেন, তাকে জিজ্ঞেস করলাম মৌলিক সংস্কারটা কি। আমরা জানি সংবিধানের আগে ছিল 4টা মূল ভিত্তি, এখন হয়তো সরকার 5টা না 7টা করছে, যেটা কাজ হবে 5টা কি 7টা করছে মূল ভিত্তি। এর আবার সংস্কারটা কি আমি বুঝলাম না, বুঝছেন? না, জাতীয় নাগরিক পার্টি কিন্তু মৌলিক সংস্কার বলতে সংবিধানের, ওই জন্যই বলছি যে আমি দুইটাকে ম্যাচ করাচ্ছি, যে রাষ্ট্র কাঠামোর, দুইটা কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে। যে এরাও বলছে মৌলিক সংস্কার, এরাও বলছে সেরকম জামাতের সাথে বিএনপিরও অনেক কথা ম্যাচ হয়। সেরকম লন্ডনে বিএনপি এবং জামায়াতের বৈঠক হয়, যে জামাতের সাথে বিএনপির কথা তো ম্যাচ হতেই পারে। আমি এরকম বহু কথা বলছি যে আল্লাহর কোরআনের সাথে বেদের কথাও মিল আছে। দ্যাট ডাজ নট মিন যে দুটো জিনিস এক। অনেক কথা কোরআনেও যা, বেদেও তাই, বাইবেলেও তাই, আপনি বলছিলেন, তাই না? এখন দেখেন আরেকটা হচ্ছে কি যে এই সরকারকে লেজিটিমেসি নিতে হবে কার কাছ থেকে? পরবর্তী গভর্নমেন্টের কাছ থেকে। আজকে যা করছেন, যত কিছুই করছেন, এগুলো কিন্তু সব অশ্বডিম্ব প্রসব হবে যদি যে পার্লামেন্টটা গঠিত হবে সেই পার্লামেন্ট একে র্যাটিফাই না করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি এখন যাই কথাবার্তা বলছেন, যা কিছু বলছেন, এই সবগুলোকে যদি পরবর্তী পার্লামেন্ট র্যাটিফাই না করে, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দিলেও কিছু যায় আসে না। রাজনৈতিক দলগুলো ম্যানিফেস্টো দিল, সেইটা আপনি একটা দল জিতলো, জেতার পরে যে পার্লামেন্ট গঠিত হবে সে ডক্টর ইউনূস সরকারের সমস্ত কর্মকাণ্ডকে অবৈধ কি করবেন আপনি? সুতরাং ফ্যাসিবাদী বা আপনার এই যে ফ্যাসিস্ট, এটা কাঠামোতে থাকে না। যে বারবার কতগুলো কথা, ওই যে আপনি বললেন না, আপনারা খুব কঠিন টার্মিনোলজি ব্যবহার করেন, কঠিন লেক্সিকন ব্যবহার করেন। এই যে ফ্যাসিস্ট, এটা তো একটা রাজনৈতিক বন্ধ ব্যবস্থা, এটা তো এক ধরনের ব্যাকরণ। এখন এই যে ফ্যাসিস্ট বা স্বৈরাচার বা আপনার এই যে মানে টিরেন্ট হওয়ার কোনো কিছু কাঠামোতে থাকে না, খাতা কলমে থাকে না, এটা থাকে মানুষের মনে। আপনি যতই শেখ হাসিনা কি এই যে স্বৈরাচার হয়েছিল, আমি ঠিক পরিষ্কার বলছি যে আপনি যদি মনোজগতে সংস্কারের, তাহলে তো সংস্কার কথা তো আমরা বলছি, সংস্কার তো চলছে। দেখেন কারণ মন তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সংস্কার করে। আমি বলছি যে প্রত্যেকের আমাদের মন যদি স্বৈরাচারী না হয়ে ওঠে, আমরা যদি সেটার জন্য কি করতে পারি? আপনি আইন দিয়ে, আপনি বারবার বলছেন যে আইন ঠিক করে, আইন দিয়ে আমি মানুষকে নিয়ন্ত্রণ করব, এটা কি সম্ভব হয় যদি মানুষের মন ঠিক না? এই জন্য আমরা বলছি, জনাব হেলাল যদি একটু বলেন কিভাবে করব তাহলে সেটা। আমরা তো বলছি যে বাংলাদেশে সম্ভব নয়। না, আইন তো সম্ভব। আইনটা করবে কি? আইনটা করবে কি? নির্বাচিত সরকার। হ্যাঁ, আইনটা করবে কি?
আইনটা করবে নির্বাচিত প্রতিনিধি, সরকার কেন, নির্বাচিত প্রতিনিধি, সে সরকার নাও হইতে পারে, নির্বাচিত প্রতিনিধিরা আইনটা করবে। এবং সংবিধান রচনা করার জন্য কিন্তু শুধু নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান রচনা করবে মানুষের মনে কি এটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে? আপনারা কিন্তু বারবার বলছেন যে আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে আমরা এই সংস্কার, তো কমিশন বিভিন্ন প্রস্তাব দিয়েছে, আমরা সেই কমিশন আমরা সেই প্রস্তাব তখন আমরা চিন্তা করে দেখব কোনটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু 90 এর পরে যে অভিজ্ঞতা আমরা দেখেছি, 91-তে আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন তো সেই সংস্কার প্রস্তাব যেগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হয়নি। তিন জোটের রূপরেখা ছিল, যে রূপরেখা ছিল সেগুলো তো রূপরেখা বুঝছেন। আপনার যখন সরকার গঠিত হলো তারপরে এমন একটা ক্যাওয়াডিক সিচুয়েশন তৈরি হলো, কেন বিএনপি খুব অল্প সংখ্যক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছিল। আপনি জানেন যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করতে যে আমাদের কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতটা ড্যামেজ হয়েছে আমাদের, যে আমাদের সাথে যে জামাত তারা আমাদের সমর্থন সরাই নিল, আওয়ামী লীগ চলে গেল, অর্থাৎ আমাদের তো সংখ্যাগরিষ্ঠ আসনই ছিল না, আমরা যে একটা বিল পাস করব, তারপরেও আমরা কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই বিলটা পাস করেছিলাম। তিন জোটের রূপরেখা আর বর্তমানের কথাবার্তা এক না। আপনি এখন মানে গণকের মতো বলছেন যে এটা ভবিষ্যতে এইটা হবে, কি জন্য? যে প্রেসিডেন্স কিছু ব্যবহার করছেন, অতীতে এই ঘটনা ঘটছে। দেখেন বর্তমানে তাহলে এইবার সংস্কার বাস্তবায়নের জন্য কি আপনার বক্তব্যের উপসংহার কি এরকম হয় যে এইবার সংস্কার বাস্তবায়নের জন্য বিএনপির একটা বিশাল ব্যবধানে ক্ষমতায় আসাটা জরুরি? বিএনপি যে সমস্ত সমস্যার কথা আজকে আমরা বলছি, এই মুক্ত জিজ্ঞাসা বলছি, এগুলো তো আমরা বারবার বলছি এবং মিন করছি এগুলো। যে এই যে দেখেন যে আপনি আশরাফ কায়সার বলছিল যে যুক্তরাষ্ট্রের কথা হিলাল ব্যবহার করেছে, তাদের সাথে মিলে যাচ্ছে। আমি কিন্তু আপনি ইন্ডিয়ার কথা ব্যবহার করেছিলেন বিদায় আমি আপনার কথাটাকে কাউন্টার করেছিলাম। আমি কিন্তু যুক্তরাষ্ট্র স্পন্টেনিয়াসলি বলিনি। আপনি বলছেন যে ইন্ডিয়াতেই আছে, তখন আপনাকে কাউন্টার করেন, আমি এটা বলছিলাম। আর দেখেন প্রধানমন্ত্রীর ক্ষমতার কথা বলছেন আপনি, পাশাপাশি আরেকটা ষড়যন্ত্র আমি বলবো যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল একটা গঠনের প্রচেষ্টা হচ্ছে। মানে আমি যে ঠুটো জগন্নাথ বলছিলাম, আপনারা বলছেন না 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 ঠুটো জগন্নাথ না, এটা বলা ঠিক হবে না। এনসিসি তারি করার উদ্দেশ্য কি? জাতীয় সাংবিধানিক কাউন্সিল, মানে প্রধানমন্ত্রীকে দেশ চালাতে দেওয়া হবে না, রাষ্ট্রপতিকে দেশ চালাতে দেওয়া হবে না, একটা প্যারালাল আরেকটি দাঁড় করাতে হবে। যেমন বলছেন যে আমি একটু জনাব আশরাফ কায়সার, দেখুন গণতান্ত্রিক শাসনে নতুন নতুন অনেক চিন্তা উদ্ভব হবে এবং আপনি প্রবহমান নদীর মতো এইসব চিন্তাকে অনেকটা এমব্রেস করবেন, কোথাও কোথাও কন্টেস্ট করবেন, কোথাও কোথাও প্রতিবাদও করবেন। কিন্তু আপনি যদি যে কোনো নতুন চিন্তার ভিতরে সন্দেহ খুঁজে পান তাহলে আপনার রাজনীতিতে গলদ আছে। দেখুন আমরা আমাদের দলগুলোকে যেভাবে সরকার পরিচালনা করতে দেখেছি, আমি মাঝে মাঝে তাদের জন্য আমার করুণাও হয়েছে, কখনো মায়াও হয়েছে। যেই দল এরশাদ বিরোধী আন্দোলন করেছে সেই দল 91-তে ক্ষমতায় গিয়ে উনি তো বলছিলেন 96-95-এর কথা, মাঝের 4 বছরের বর্ণনাটা কি, মাগুরার ইলেকশনটা কারা করেছিল এবং 3 জোটের রূপরেখা বাস্তবায়নের প্রধানতম দায়িত্ব কার ছিল, সেটি যদি লিখিত নাও থাকে, সেটি যদি স্বাক্ষরিত নাও হয়, কাজে আমরা ওই ইতিহাস কিন্তু ভুলিনি। আমরা জানি 96-তে কী হয়েছিল, আমরা জানি 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। এইসব অভিজ্ঞতা কিন্তু আমাদের প্রত্যেকের, এই টেবিলে যারা আছেন সবার মাথায় আছে। কাজেই আমরা অতীতের দিকে না যাই, আমরা যদি ভবিষ্যতের দিকে যাই তাহলে হবে যে আপনাকে দেখুন কোনো খেলায় আইন কানুন থাকে কেন? তাহলে তো বলা হতো যে আপনি ফুটবল মাঠে বল নিয়ে দৌড় দিবেন, যেদিক ইচ্ছা দৌড় দিবেন, যেই গোল পোস্টে পারেন বলটা ঢুকিয়ে দিবেন, তাহলে খেলাটা কেমন হতো? কোনো রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ ওই খেলায় অভ্যস্ত এবং তারা ভয় পায় 70 অনুচ্ছেদ হলে নাকি তাদের ফ্লোর ক্রসিং করে তাদের সরকারের পতন হয়ে যাবে। তো ওখানে বলাই হয়েছে যে অর্থ বিল ছাড়া অন্য যে কোনো কিছুতে সে বক্তব্য দিতে পারবে। দেখুন এখন অনেক সচেতন শিক্ষিত ভালো মানুষ এমপিও হতে চায় না। কেন হতে চায় না? কারণ দলীয় দাসত্ব সে মেনে নিতে পারবে না এবং দলের কোনো কিছুতে আপনি ভিন্নমত পোষণ করতে পারবেন না। 5 বছরের জন্য আপনিও জিম্মি, জনগণ যেরকম জিম্মি, দলের কর্মী এবং নেতারাও জিম্মি। তখন তারা কি করে? তারা মনোযোগ দেয়, টাকা পয়সা খাওয়ায়, যে আচ্ছা ঠিক আছে দলের মধ্যে যেহেতু কোনো কথা বলতে পারি না, আর দলেরও নাই কোনো রাজনীতি, তার কোনো দর্শন নাই, তার কোনো বয়ান নাই, ফলে সে করবেটা কি? সে হয় প্রতিমন্ত্রী মন্ত্রী হয় অথবা এমপি হয়, এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি গুন্ডামি করার চেষ্টা করে। আমি আপনাকে একটা সত্যি কথা বলছি, আমরা তো চাই রাজনীতিবিদরা দেশ শাসন করবেন এবং রাজনীতি হবে তাদের প্রধানতম উপজীব্য। আচ্ছা, একটা রাজনৈতিক দল শাসন ক্ষমতায় গেলে তিনি আগ বাড়িয়ে বলবেন যে আমার কি কি সেফটি নেট আছে, আমার কি কি সেফগার্ড আছে। অ্যাজ ইফ হোয়াট ইফ তাদের দলের একজন স্বৈরাচারী হয়ে যেতে চাচ্ছেন, তাহলে দলের সেফটি নেটটা কি আছে? সরকারের সেফটি নেট কোথায়?
কারণ দেখুন 5 বছর বিএনপি শাসন করলো, কি এনসিপি করলো, কি অন্য একটা দল করলো, বাংলাদেশ রাষ্ট্রের 5টি বছর, তো এখানে জনগণেরও 5টি বছর। শুধু তাদের দলের জন্য 5 বছর বাংলাদেশ, এটি ভাবা কিন্তু অতীতের চিন্তা। নতুন চিন্তাটি হচ্ছে, দেখুন আমি গত সরকারের সময় প্রায়ই বলতাম যে বাংলাদেশ উন্নতি করতে পারছে না ওই স্বৈরাচারী শাসনের কারণে, ওই হিসাবটিও আমাদের নেওয়া উচিত। কারণ শাসনটি তো আপনাকে বারবার বলছিল যে আমরা উন্নতির চূড়ায় উঠে গেছি, কিন্তু একটি অগণতান্ত্রিক শাসনের কারণে আপনি যে দেশের উন্নতি হচ্ছে না, অর্থনীতির উন্নতি হচ্ছে না, এর হিসাবটি কে করবে? আমি মনে করি আগামীতে স্বচ্ছতা, জবাবদিহিতার স্বার্থে, দেখুন 2 বার না 3 বার এই আলোচনা এখন করতে হবে না। আপনি যদি ভালো শাসন করেন, দেখবেন আপনি 2 বারের পরে একবার গ্যাপ দিয়ে আবার 2 বার অনেক কিছু ঘটতে পারবে। কিন্তু খারাপ শাসন করলে আমি মনে করি 5ই আগস্ট আমাদেরকে শিখিয়েছে খারাপ শাসনের পরিণতি কিভাবে হয়। এই কথাগুলো বলাও, কিন্তু খারাপ শাসন করলে যে প্রক্রিয়াতে নামানো হয়েছে সেই প্রক্রিয়া তো আবার হোক, সেটা তো না, সেই প্রক্রিয়া আমরা, এবং আবার একটা জিনিস মনে রাখবেন, প্রতিবার জনগণ নতুন নতুন প্রক্রিয়া বের করে। আগের শাসকটি কি চেয়েছিল? বেহুলা লক্ষিন্দরের মতো তার ঘরটি নিচ্ছিদ্র করতে চেয়েছিল। আপনাকে সামরিক কু করলে শাস্তি দেওয়া হবে, সাংবিধানিক কু করলে শাস্তি দেওয়া হবে। তারা ভুলেই গেছিল জনগণের হাতে সর্বময় ক্ষমতা আছে। রাস্তায় কিছু সাধারণ মানুষ নেমে তাকে দেশ ছাড়তে বাধ্য করতে পারে। তার মানে আপনি আগামীতে যদি খারাপ শাসন দেখেন, তার পরিণতি কি হবে আমরা আজকে বলতে পারছি না কিভাবে হবে। আমরা তো আসলে ওটা চাই না। আমাদের এই যে দেখুন গণতন্ত্রটা এত নড়বড়ে কেন? কারণ আমাদের রাজনৈতিক দলগুলো প্রাতিষ্ঠানিকভাবে অত শক্ত না, তাদের যৌথ নেতৃত্ব নাই, তাদের ব্যক্তি পূজার কালচার আছে। আমি তো গত 8 মাসে তারেক রহমানের সাংঘাতিক প্রশংসা করেছি। তার যে ম্যাচিউরিটি, তার যে বক্তব্য, এটি যদি আমি দলের ভেতরে দেখতে পেতাম, আমার কাছে এটি একটি নতুন বিএনপি মনে হতো। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা মাঠের পরিস্থিতি আর তার বক্তব্যের মধ্যে অনেক দূরত্ব দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আপনি বলেন তো জনগণের আকাঙ্ক্ষার জায়গায় বিএনপি গত 8 মাসে কি করেছে? এই যে উনি বললেন যে চাঁদাবাজি নিয়ে সংবাদপত্রের রিপোর্ট হচ্ছে, আপনিও বললেন, উল্টোটা তো আমরা দেখলাম না। হয়তো গতকালকে আমরা উত্তরবঙ্গে একটি ট্রেনিং দেখলাম, আমি কিন্তু প্রশংসা করছি যে একটি দল, ওনারা কিন্তু অনেককে বহিষ্কার করেছে না সেটি করেছে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম দলের প্রধান তাদের দলের নেতাকে থানায় সোপর্দ করেছেন, সেটি আমরা প্রশংসা করি। কিন্তু যেই বড় দল এবং এই দলটিকে শৃঙ্খলার মধ্যে রাখা কিন্তু একটা কঠিন কাজ। যদি না আপনি জিহাদ ঘোষণা করেন যে আমি এরকম একটি, দেখুন আপনি যদি দলকে ঠিক না রাখতে পারেন, আপনি কি করে দেশকে ঠিক রাখবেন? আর যেই মুহূর্তে আপনি সরকার গঠন করবেন, পুরো দেশের আপনি জাস্ট ভাবার চেষ্টা করেন কতটা ক্ষমতা আপনার হাতে চলে আসবে, অনিয়ম করার ক্ষমতা। এই যে আমরা এনসিপি কে নিয়ে বলছি, আর খুব বেশি সময় নেই, আমরা এনসিপি কে নিয়ে বলছি, তাদের নিশ্চয়ই ভালো কোনো কর্মকাণ্ড আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে সেই ভালো কাজের জন্য তারা আলোচিত হচ্ছে না, তারা সমস্ত কুকর্মের জন্য আলোচিত হচ্ছে। এবং আমাদের কিন্তু এনসিপির কুকর্ম 10 গুণ বড় মনে হয়, নেগেটিভ খবরই আসলে পাবলিসিটিতে আসে স্বাভাবিকভাবে। কাজেই আমরা বলছি যে একটা স্থিতিশীল গণতন্ত্রের জন্য, একটি জবাবদিহিমূলক শাসনের জন্য আগামীতে যারা নির্বাচন করবেন এবং ক্ষমতায় যাবেন, তাদের কিছু কমিটমেন্ট থাকতে হবে, লিখিত থাকতে হবে। আমরা আশা করতে চাই না যে নির্বাচিত হয়ে গেলে আমি কি করব, এটা আমার মন মেজাজের উপরে নির্ভর করবে, এটি রাজনীতির জন্য ভালো না। আমি যদি একটু মনিরা আপনার কাছে আবার যেতে চাই, যে প্রশ্নটি করেছিলাম তখন যে আপনারা নিবন্ধনের জন্য আবার সময় বাড়িয়ে চেয়েছেন, আরো 2 মাস সময় চেয়েছেন। এখন যদি একটু রিয়েলিস্টিক্যালি চিন্তা করেন যে প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেম বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, সেক্ষেত্রে এখনো আপনারা নিবন্ধন নিতে পারেননি, সেক্ষেত্রে এটি কি আপনারা চাইবেন না যে নির্বাচন পিছিয়ে যাক, বা নির্বাচন পেছানোর জন্যই কি আপনারা নিবন্ধন পেছাচ্ছেন কিনা? আচ্ছা, দেখুন আসলে এই ষড়যন্ত্রের গন্ধই তো আসলে অন্যান্য রাজনৈতিক দল, বড় দল হিসেবে বিএনপি তো সবসময় এই ষড়যন্ত্রের গন্ধই পান আমাদের মধ্যে, যে আমরা নির্বাচন আসলে পিছানোর চেষ্টা করছি। দেখেন আমাদের কিন্তু যে নিবন্ধিত দল হওয়ার জন্য যেই ধরনের আসলে আমাদের জার্নিটার মধ্যে দিয়ে যেতে হবে, আমরা কিন্তু সেই প্রস্তুতিগুলোই নিচ্ছি। এবং এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে স্বাভাবিকভাবে আমরা নতুন দল হিসেবে আমাদের সেই জায়গা থেকে প্রস্তুতির খানিকটা সময় হলে ভালো হয়। তবে এমন তো না যে আমরা আসলে সেটার জন্য অন্য কোনো কিছু আটকে রাখার পক্ষপাতী, আসলে সেরকম কিছু না। কারণ আমরা যে সংস্কারের কথা বলছি, দেখেন
মানে এই যে যখন আমরা আলোচনায় শুনি যে ঠুটো জগন্নাথ হিসেবে আসলে প্রধানমন্ত্রীকে রাখার ব্যাপারটা, তখন মনে হয় যে শুধুমাত্র বিএনপি হয়তো ক্ষমতায় যাবেন আগামীবার, এবং বিএনপির যে প্রধানমন্ত্রী হবেন তাকেই আসলে ঠুটো জগন্নাথ হিসেবে আসলে মানে প্রমাণ করার বা বসানোর একটা আমাদের কিন্তু আমরা কিন্তু আসলে এটা ভাবছি না যে এনসিপিও যদি যায়, এনসিপির প্রধানমন্ত্রীও তো ঠুটো জগন্নাথই হবে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা তো সেটাও চাচ্ছি। সুতরাং রাজনীতি বিশ্লেষকরা ভাবছেন যে আপনাদের চেয়ে হয়তো বিএনপির যাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি। সেটা তো 5 আগস্টের পর থেকে তো বিএনপি মানসিকভাবে অলরেডি চলেই গেছে, এবং আমরাও ভাবি মোটামুটি সেরকমই যে হ্যাঁ, তো সেই বিষয়ে কোনো অসুবিধা নাই, এটা ভাবতেই পারে। তবে এইবার আসলে কি হবে সেটা তো মানে বহুদিন ধরে তো বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক অধিকারটি প্রয়োগ করতে আসলে পারেননি। সুতরাং এইবার অনেক সুইং ভোট আছে, এবং মানুষ কিন্তু এখন আগের থেকে অনেক বেশি আসলে সচেতন। এবং আপনি যে রিসেন্টলি যে জরিপটা হয়েছে সেখানে কিন্তু আপনি দেখেছেন 60%, প্রায় 60% মানুষ কিন্তু বলেননি যে তারা আসলে কাকে ভোট দিবেন। সুতরাং এটা কিন্তু হচ্ছে আসলে মানসিকভাবে ক্ষমতায় চলে গেলেও কিন্তু এটা আসলে দাবি করার এই মুহূর্তে সময় হয়েছে বলে আমি মনে করি না। এবং আরেকটা ব্যাপার দেখেন, এই যে প্রধানমন্ত্রী, মানে আল্লাহর পরে এই প্রধানমন্ত্রী, এর আশেপাশে আর কেউ নাই। প্রধানমন্ত্রী এত ক্ষমতাবান হতে হবে, এবং আমরা কিন্তু বলছি যে আমাদের প্রধানমন্ত্রী এত ক্ষমতাবান আমাদের দরকার নাই, কিন্তু সেখানে কিন্তু বড় দল হিসেবে বিএনপির পক্ষ থেকে সেই জিনিসটা আমরা দেখছি না, এবং সেই আন্তরিকতাটাও দেখছি না। দেখেন, একজন প্রধানমন্ত্রী যদি সকল ক্ষমতার অধিকারী হন, তাহলে মন্ত্রী পরিষদের আসলে কাজ কি? কারোর কোনো কাজ নাই। রাষ্ট্রপতির কাজ কি? রাষ্ট্রপতির পরামর্শ ছাড়া তারা, বিএনপি বলছে তারা রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়াতে চায়। আমরা বলছি যে মানে প্রধানমন্ত্রীও আপনারা আনার প্রস্তাব করেছেন বা আমি তো দেখলাম যে আমাদের বিরুদ্ধে চরম একটা ব্লেম গেম চলতেছে এখানে। বিএনপি কি বলছে যে প্রধানমন্ত্রীকে আপনার সব ক্ষমতা দিতে হবে? বিএনপি প্রথম বলল যে আপনারা চেক এন্ড ব্যালেন্স, আমি তো বললাম যে আপনারা বিএনপি কখনো বলছে যে আমরা ক্ষমতায় চলে গেছি? আমি কিন্তু বলেছি আপনারা বলেছেন আপনারা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে চেয়েছেন। আপনারাই বলেন যে বিএনপি মনে করে, আপনারা এমন ভবিষ্যৎ বক্তা হইছেন যে আপনারা জানেন যে সবই আপনারা বলেন। আমরা আসলে বলি না, আমরা আসলে যেটা দেখি, আমরা কি বলছি আমরা ক্ষমতায় যাব? আমরা আসলে বলি না, আপনারাই সব বলেন, সবই সবকিছু বলেন। না, এটা তো আসলে এটা তো আমরা শুনছি, মানে আমরা তো 5 আগস্টের পর থেকে যেটা দেখছি আমরা সেটাই বলছি। কেউ কি বলছে বিএনপি ক্ষমতায়? কেউ কি বলছে আজ পর্যন্ত? কোন ছোট পর্যায়ের নেতা পর্যন্ত বলছে যে বিএনপি মানে ওয়ার্ড পর্যায়ের নেতা এটা বলছে? এটা বললে দোষের কিছু না জনাব হেলাল, এটা তারপরেও কিন্তু বলেন, তারপরও বলা। বিএনপি এখন সবচেয়ে বড় দল, এই যে আমরা একটা কথা বলছি যে মিডিয়া ট্রায়াল হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এখন দেখছি যে কথার ট্রায়াল, মানে কথাবার্তা বলে এনসিপি বিএনপির বিপক্ষে বলবে, বিএনপি এনসিপির বিপক্ষে বলবে। এটাই দলই হয়ে ওঠেনি, যাদের নিবন্ধন নেই, ওরা তো আমাদের সন্তান, ভবিষ্যৎ, মানে এই বিপ্লবের সন্তানেরা। নেপোলিয়ান বোনাপার্টকে বলা হয় ফ্রান্স বিপ্লবের সন্তান, ওদেরকে আমরা বলছি আমাদের গণঅভ্যুত্থানের সন্তান। ওরা এখনো দল হয়ে ওঠেনি, দল হবে, কর্মসূচি দেবে, আমরা সেটা বলছি। কিন্তু আপনারা এমন জায়গা নিচ্ছেন, এনসিপির আজকে যত রকম ডিটোরিয়েশন, যত রকম সমস্যা আমি দেখলাম, এই যে যারা এনসিপি কে ভালোবেসে বেশি বেশি কথা বলছেন, এখন এনসিপি মানে আপনি একটা দলকে উঠতে দাঁড়াতে দিলেন না। এই যে আশরাফ ভাই বললেন 70 আর্টিকেলের কথা, বিএনপি কি 70 আর্টিকেলের পক্ষে? বলেন আপনি। বিএনপি তো প্রথম বললো যে 70 আর্টিকেলের আপনার যে বাজেট এবং নো কনফিডেন্স এবং জাতীয় নিরাপত্তা, কিন্তু আমরা তো গত 2 দিনের এটা ভুল দেখছেন, তারা ভুল দেখছেন। আমি তো চ্যালেঞ্জ করছি এখানে বসে যে না, বিএনপি 4টি কন্ডিশন দিয়েছে, শুধু অর্থ বিল না, তার সাথে আরো 3টি, অর্থ বিল এবং নো কনফিডেন্স আর জাতীয় নিরাপত্তা। সমস্যা হচ্ছে জাতীয় নিরাপত্তার মতো অ্যাম্বিগুয়াস শব্দ যখন ব্যবহার করা হয়, আপনি জানেন তো এই শব্দের প্রয়োগ বাংলাদেশে কি হয়েছে। তাইলে কেন বিএনপি বিরুদ্ধে অপপ্রচারটা যে বিএনপি 70 আর্টিকেল রাখতে চায়? আরে বিএনপি তো প্রথম তার 31 দফার মধ্যে প্রথমেই বললো যে 70 আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব, তবে দুটো, তখন ছিল দুটো, একটা হলো আপনার বাজেট অধিবেশনে বাজেট বিল করতে হবে, আর একটা হলো নো কনফিডেন্স। নো কনফিডেন্স না হয়তো হর্স ট্রেডিং এর কি অবস্থা হবে? ওই যে আমরা বলছি না, আপনি যে জন্য সবাই বলছেন যে আপনার নো কনফিডেন্সটা 70 আর্টিকেলে থাকা উচিত, সে একই কারণে প্রধানমন্ত্রী আপনার দলীয় প্রধান থাকতে পারে। পলিটিক্সে আপনার 8-10 সেকেন্ড। এখন দেখেন আরেকটা কথা, যে আজকে অনেক কথা বলা হয় যে আওয়ামী লীগের নিষিদ্ধ নাকি বিএনপি করতে চায় না। এখন আমার বক্তব্য, আজকে সরকার যে 700 কতটি দফা দিয়েছে, একটা দফায় এই স্প্রেডশিটে কি আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কিনা বলছে? সব চালটা বিএনপি, জামাত, এনসিপি রাজনীতিবিদ ছেড়ে দিল সরকার। আজকে দেখলাম আসিফ নজরুল স্যার বলছেন যে জনগণ যদি চায় মাঠের কথায় আমরা রাষ্ট্র, আমরা কিছু বলতে হবে না, অথচ এই দোষ বিএনপিকে বারবার দেওয়া হয়েছে। আরেকটি কথা দেখেন, আশরাফ ভাইকে একটু বলি
নতুন চিন্তা, যখন আপনি একটা আর্টিকেল লেখেন, আমি যদি ক্রিটিক দৃষ্টিতে না দেখি তাহলে তো আর্টিকেলটা বুঝবো না, ঠিক না? আপনি গবেষণার ছাত্র, আপনি একটা থিসিস পেপার লেখেন, তাকে তো আমি প্রথমে ক্রিটিক করব। আপনি একটা নতুন এনসিসি জনাব হেলাল, আপনার বক্তব্য আমি এটাকে ক্রিটিক করব না? আপনি আমার ক্রিটিকটাকে বলছেন যে আনডেমোক্রেটিক, আমি ক্ষমতা প্রেমী, তাহলে তো আপনি মনিরা কিন্তু সে ক্রিটিকই করছিল যখন আপনি মনিরার বক্তব্য মনিরা, আমি দুঃখিত, আপনার বক্তব্য আমি শেষ করতে দিতে পারিনি আজ, আমার হাতে আর একদম সময় নেই। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে রাত 11:30টায়।